আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে যদিও আমাদের এসএসসির বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ খুবই কম গুরুত্ব নাই, তারপর আমাদের বেসিক কিছু বিষয় জানার জন্য এবং নৈর্ব্যক্তিক শেখার জন্য বিগত আমরা আগে একটা ক্লাস করেছি, এখন একটা করতেছি, হয়তো আরেকটা ক্লাস করতে পারি। প্রথম ক্লাসে আমরা বাস্তব সংখ্যার বিস্তারিত আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাস যেটা সেটা হচ্ছে √2, √3, √5, √6, √7, √8, √10, √11 একটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা প্রমাণ করো। আমাকে প্রমাণ করতে হবে এটা অমূলদ সংখ্যা। এটা প্রমাণ শেখার বিষয় হচ্ছে এসএসসি তে লেস ইম্পর্টেন্ট থাকলেও বিভিন্ন ভর্তি পরীক্ষায় সহ ইন্টারমিডিয়েট এবং অনার্স লাইফেও এই প্রশ্ন সাধারণত আপনার আসে, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা থাকে এবং অনার্স লাইফেও আছে যে এটা প্রমাণ করা এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। আমি বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি এবং আমার পূর্বের ন্যায় আমি যে সিস্টেমে পড়ানোর চেষ্টা করি সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার আগে কনসেপ্ট ধারণা দিয়ে নেব। ধারণা হচ্ছে প্রথমত আমরা এখানে বলছে আমি এটি প্রমাণ করি, মনে করি প্রশ্ন দেওয়া আছে √2 একটি অমূলদ সংখ্যা। কারণ একটা যদি আমি পারি সেক্ষেত্রে পরবর্তীতে শুধু √2 পারলে √3 পারবো, √5 পারবো, শুধু √2 এর জায়গায় √3, √5, √6, √11, √8, √7 এগুলো বসিয়ে দেব। এখন আমি প্রমাণ করব শুধু √2 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করার জন্য আমাকে আগে মূলদ সংখ্যার ধারণা জানা থাকতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা আমি প্রথম ক্লাসে আমরা দেখেছি বাস্তব সংখ্যার বিশ্লেষণে মূলদ সংখ্যা হচ্ছে পি কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। খুব ক্লিয়ার দেখবেন, প্রথম অবশ্যই এ টু জেড দেখবেন। যদি এই একটি ক্লাস দেখার পরে আর অমূলদ সংখ্যার ক্লাস আপনার করা লাগে তাহলে আপনার প্রয়োজন আমার ভিডিও আর কোনদিন দেখেন না। ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই প্রশ্নে এই সবগুলা প্রশ্ন শেষ হয়ে যাবে, আর কোনোদিন ইনশাআল্লাহ দেখা লাগবে না কোনো ভিডিও এই প্রশ্নের জন্য। পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, এটা আমরা জানি। সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আচ্ছা, মূলদ সংখ্যা বলে। এখানে হচ্ছে পি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, কিউ সমান 0 হতে পারবে না। কারণ আমরা জানি যে কোনো জিনিসকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে ম্যাথ এরর হয়। যদি কিউ সমান কখনো 0 এসে যায় তাহলে p0, p এর মান যে কোনো কিছু বসাই 1/0, অথবা p এর মান 2 বসাইলে 2/0, অথবা p এর মান 5 বসাইলে 5/0। এখন যে কোনো জিনিসটা যদি আমি বসাই তাহলে এইটার হচ্ছে ক্যালকুলেটর চাপ দিলে আসে ম্যাথ এরর, অর্থাৎ অসংজ্ঞায়িত ম্যাথ এরর, অসংজ্ঞায়িত। তাহলে যে কোনো জিনিসকে শূন্য দিয়ে ভাগ করলে হচ্ছে ম্যাথ এরর আসে। এই জন্য p কিউ এর মান শূন্য হতে পারবে না, এটা হচ্ছে মূলদ সংখ্যার একটা শর্ত। এখন মূলদ সংখ্যা যদি ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকার মানে হচ্ছে এ আকার, অর্থাৎ ভগ্নাংশ আকার 2/3, 5/8, তারপর হচ্ছে আপনার 7/2, সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটাই মূলদ সংখ্যা। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার হয়েছি, যখন আপনার মূলদ সংখ্যা বিশ্লেষণে পড়াইছি, যারা পার্ট 1 দেখেন নাই দেখে আসবেন, বলেছিলাম যদি মূলদ কারা হবে, যারা রুটের ভিতরে যদি পূর্ণবর্গ থাকে, পূর্ণবর্গ মূলদ সময় হচ্ছে রুট থাকবে, রুটের ভিতরে থাকবে পূর্ণবর্গ। আর মূলদ নয় যারা, তারা হচ্ছে মূলদ নয় হচ্ছে রুটের মধ্যে পূর্ণবর্গ নয়। আর হচ্ছে আপনার মূলদ কারা আমি বলি, যদি সসীম দশমিক, যাদের দশমিক সংখ্যা সসীম, সীমাবদ্ধ, পৌনঃপুনিক দশমিক যারা আছে তারা থাকবে মূলদ। আর অমূলদ হচ্ছে আপনার অসীম দশমিক, যাদের কোনো নির্দিষ্ট সীমা নাই। অসীম দশমিক, যাদের কোনো দশমিকের সীমা নাই। আচ্ছা, অমূলদ আমার আলোচনা বিষয় আমি দেখলাম মূলদ। তাহলে মূলদ থেকে আমি দেখছি পূর্ণবর্গ না, তাহলে এখান থেকে অটোমেটিক আমি দেখি যে বর্গমূলের ভিতরে সবগুলা পূর্ণবর্গ হবে। আর এখানে হচ্ছে দেখেন এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, আর পূর্ণবর্গ না থাকলে অমূলদ। দেখেন একটা পূর্ণবর্গ নয়, তাহলে বলা যায় এগুলা অমূলদ। এখন আমি প্রমাণ করে দেখাবো। প্রমাণের জন্য আমি শুরু করি, দেখেন সমাধান বা প্রমাণ। এটা আমি সমাধান করবো হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা সমাধান করার জন্য প্রথমে আমি ধরে নেই ধরি √2 একটি মূলদ সংখ্যা। √2 একটি মূলদ সংখ্যা। √2 যদি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা আমরা জানি, মূলদ সংখ্যা খুব ক্লিয়ার ভাবে বুঝবেন। দেখেন মূলদ সংখ্যা বলতে আমরা জানি পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারের
মূলদ সংখ্যা বলে, সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এবং পি বাই পি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, কিউ সমান 0 নয়। আচ্ছা, এখন তাহলে আর যদি আপনি আরো ক্লিয়ার হন যে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা যারা জানেন না তাদের জন্য সমস্যা হতে পারে। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি? স্বাভাবিক সংখ্যা ধনাত্মক 0 হতে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যারা জানেন না তাদের জন্য আমি যদিও সব ক্লাসে খুঁটিনাটি বের করার চেষ্টা করি, প্রত্যেকটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করে দেবো। ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ কারা? ধনাত্মক হইতে হবে এবং অখণ্ড হইতে হবে। অখণ্ড মানে পূর্ণ, খণ্ড নয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা আছে? 0 দেখেন, 0 কিন্তু ধনাত্মক না, সে নিরপেক্ষ। তাহলে ধনাত্মক 0 হবে না। তাহলে অখণ্ড পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম আর অনেক আছে। এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমি ধরে নিছি √2 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি হয় √2 অবশ্যই p বাই q আকারের সংখ্যা। তাহলে ধরেন, তাহলে ধরলাম এটা আরো ধরি, তাহলে এমন দুটি স্বাভাবিক সংখ্যা, দুটি স্বাভাবিক পরস্পর সহমৌলিক সংখ্যা থাকবে। যেন পরস্পর এমন দুটি স্বাভাবিক পরস্পর সহমৌলিক মৌলিক সংখ্যা বইয়ের সাথে লেখা যদি না মিলে প্রয়োজন নাই মিলানোর। কারণ হচ্ছে আমার গণিত হচ্ছে আমার প্রমাণের বিষয়, প্রমাণে বিশ্বাসী। যুক্তি প্রমাণে যদি আপনি আনসার সঠিক দিতে পারেন তাহলে হলো, বইয়ের সাথে হয়তো আমার লেখা নাও মিলতে পারে। তাহলে এমন দুটি স্বাভাবিক পরস্পর সহমৌলিক সংখ্যা p, q থাকবে যে p, q অবশ্যই 1 এর সাথে বড় হতে হবে। p, q greater than 1, অবশ্যই p এর মান 1 এর সাথে বড়, q এর মান 1 এর সাথে বড় থাকবে যে এমন দুটি সংখ্যা থাকবে যে √2 সমান যেন এই কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। দেখেন, এই জিনিসটা আপনাকে একটু কষ্ট দিতে পারে, মুখস্থ করার প্রয়োজন নাই, তারপর আপনি একটু আইডিয়া নিয়ে রাখবেন। যদি √2 একটা মূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই ভগ্নাংশ টাইপ, অর্থাৎ p বাই q আকারে একটা সংখ্যা হবে। তাহলে p বাই q আমি এখানে কোথা থেকে পাবো? তাহলে ধরে নিলাম, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q অবশ্যই সবাই অনেক থেকে বড় থাকবে যে √2 সমান p বাই q হয়। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। বা যদি উভয় পক্ষে বর্গ করি, 2 সমান এখানে বর্গ করলে p স্কয়ার বাই q স্কয়ার। একটা q, এখানে দুইটা q আছে, q স্কয়ার মানে দুইটা q স্কয়ার মানে কি? যে কোনো জিনিসের উপর বর্গ মানে ওই জিনিসটা দুইবার গুণ, অর্থাৎ q * q। তাহলে একটা q এখানে তুলে ফেলি, এখান থেকে দুইটা q গুণ আকারে আছে, একটা q রাখলাম, আরেকটা q এখানে 2 এর সাথে লিখব, অর্থাৎ 2q p স্কয়ার। এখন লেখেন স্পষ্টত মানে দেখতে পাওয়া যাচ্ছে, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা। 2q পূর্ণ সংখ্যা। কেন 2q পূর্ণ সংখ্যা? দেখেন, q এর মানটা হচ্ছে p এবং q 1 এর থেকে বড়। কেমন সংখ্যা? স্বাভাবিক পরস্পর সহমৌলিক সংখ্যা। এই এখন সহমৌলিকটা আগে আপনাকে ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল। পরস্পর সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা এমন দুটি সংখ্যা, সহমৌলিক সংখ্যা যাদেরকে বলে সহমৌলিক সংখ্যা। এমন দুটি স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এমন দুটি সংখ্যা যাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। যাদের মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। মনে করেন এখানে হচ্ছে আপনার উৎপাদক নেই। 2 একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তার সহমৌলিক কোনগুলো? 2 এর উৎপাদক কারা? 2 এর উৎপাদক যে বিবেচনা করি 1 এবং 2। এখন 2 এর উৎপাদক 1 এবং 2, তাহলে 3 তার একটা সহমৌলিক সংখ্যা হবে। কেন হবে? 3 এর উৎপাদক হচ্ছে 1 3, তাতে তাদের যে সাধারণ উৎপাদকগুলোর মধ্যে শুধু কমন আছে 1 আর 1, একটা হলো 2 এবং 3। আমি 2 এর সাথে আবার নিতে পারি 4 নিতে পারি না। দেখেন 2 এর সাধারণ উৎপাদক হচ্ছে 1 2, 4 হচ্ছে আপনার 1 2 4। দেখেন এখানে 1 কমন আছে, 2 ও কমন আছে, তাহলে সাধারণ উৎপাদক 2টা হয়ে গেছে।
তাহলে 4 নেওয়া যাবে না, নিতে হবে 5। 5 এর সাধারণ উৎপাদক হচ্ছে 1 5। দেখেন 1 ব্যতীত অন্য কোনো কমন নাই। ক্লিয়ার বোঝার চেষ্টা করেন সহমৌলিক বলতে কি বোঝাচ্ছে। আমি যে কোনো অন্যটা সংখ্যা ধরি, মনে করেন 3 ধরলাম, 3 সহমৌলিক। 3 হচ্ছে উৎপাদক হচ্ছে 1 3, 4 এর উৎপাদক হচ্ছে 1 2 4। এখানে দেখেন শুধুমাত্র 1 1 মিল আছে, এক ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা নাই, তাহলে এরা দুইটা সহমৌলিক সংখ্যা। 3 এর সাথে যদি 6 নেই তখন কিন্তু হবে না, কারণ 3 হচ্ছে 1 3 আর 6 এর হচ্ছে 1 2 3, সেক্ষেত্রে 1 মিল আছে আবার 3 ও মিল আছে, তাহলে এরা হবে না। তাহলে এখানে তবে যদি আমি 7 নেই তাহলে আবার হবে 1 7, শুধুমাত্র মিল আছে 1। অর্থাৎ সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করলে যদি তাদের মধ্যে শুধু 1 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা কমন না থাকে, অর্থাৎ সাধারণ উৎপাদক না থাকে, তাকে সহমৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে কিউ আমি ধরলাম এই 2 3, দুইটা সহমৌলিক সংখ্যা আমি 2 3 নিলাম, 2 3 নিলাম, তাহলে পি এর মান 2 কিউ এর মান 3 যদি হয়, তাহলে পি এর মান 2 কিউ এর মান 3, তাহলে কিউ এর মান 3 হলে 3 দুগুণে 6, তাহলে অবশ্যই কি পূর্ণ সংখ্যা। কিউ এর মান যদি 3 না হয় অন্য কিছু হয়, মনে করেন কিউ এর মান 7 হলো, কিউ এর মান 7 দুগুণে 14, মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে যেহেতু অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে কিউ এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন সেই ক্ষেত্রে বারবার কি আসবে, পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে যে কি 2q পূর্ণ সংখ্যা, কিন্তু 2q কে যে বিষয়টা আছে পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কারণ পূর্ণ সংখ্যা নয়, কারণ আমি আগে আপনাকে হিস্ট্রি বুঝাই। দেখেন পি স্কয়ার বাই কিউ যখন 2 3 নিছেন তখন পি স্কয়ার এর মান হচ্ছে 4 আর 3 এর মান হচ্ছে 3, 4 এর 3 দা ভাগ দিলে দেখেন ভিন্ন সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে না, এটা ভাঙা অংশ আসে বা ভগ্নাংশ সংখ্যা আসে। যদি আপনার এখানে নেন আপনার 3 7, যদি 3 7 নেন সেই ক্ষেত্রে হচ্ছে পি স্কয়ার মানে 3 স্কয়ার 9, কিউ মানে 7, 9/7 এখানেও একটা ভাঙা অংশ আসে, অর্থাৎ ভগ্নাংশ আসে। তাহলে বলা যায় কি এটাও পূর্ণ সংখ্যা নয়। তাহলে বলা যায় পূর্ণ সংখ্যা নয়, কারণ কারণ পি কিউ গ্রেটার দেন 1 এরা স্বাভাবিক পরস্পর সহমৌলিক সংখ্যা। এই কথার আগের কথা লিখে দেবে, স্বাভাবিক পরস্পর সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তাহলে যদি এক পাশে পূর্ণ সংখ্যা হয় অপর পাশে পূর্ণ সংখ্যা না হয়, তাহলে অবশ্যই 2q, সুতরাং 2q এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না, সমান হতে পারে না, পারে না। অর্থাৎ 2q is not equal, 2q is not equal p square by q। কারণ যদি এটা 1 হয় ওটা হবে 1.5, এটা যদি 3 হয় এটা হবে 3.5। অখণ্ড আর খণ্ড প্রমাণ তো কখনোই সমান হবে না। পূর্ণ সংখ্যা আর যেটা অপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, সেটা তো সমান হতে পারে না। এখন যেহেতু এইভাবে প্রকাশ করা যায় না, যেহেতু এটা প্রকাশ করা যায় না, তাহলে এটাও প্রকাশ করা যায় না, তাহলে অবশ্যই √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যদি এটা করা যায় না তাহলে √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। সুতরাং √2 is not equal p by q। যেহেতু √2 is not equal p by q, তাহলে অবশ্যই √2 মূলদ নয়, √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। আমার এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, বুঝতে কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করে জানান, আমি এক্ষুনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা রিপ্লাই দেবো। আপনার যে কোনো সমস্যা, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের যে কোনো সমস্যার কাজ যদি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।